সে আসবে ভয়ের প্রান্তর, বিশ্বাসের দীপ্ত দীপ্ত ফালে চিরে চিরে উর্বরতা নিয়ে, জমাট শিলায় এঁকে প্রাণের উত্তাপ। সে আসবে, সে আসছে যেন। হলুদ সর্ষের মাঠ, আবার সুগন্ধি নয়ভারিরাম ছবি, ডোবাজিল ঝরা খেতে, অন্ধকার মাঠ পাড়ি দিয়ে, বিজয়ের অভিসারে কৃষ্ণচূড়া রুমাল উড়িয়ে। বিশিষ্ট ভাষা সংগ্রামী কবি ও প্রাবন্ধিক আহমদ রফিক তার সময়ের সমর্পিত বোধের পারিজাত নামক প্রবন্ধের এক জায়গায় কবিতাটির উল্লেখ করেন। আজীবন সংগ্রামী ক্ষণজন্মায়ী লেখক গতকাল ইন্তেকাল করেন। আহমদ রফিক 1929 সালের 12 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। আহমদ রফিকের জীবন ও কর্ম নিয়ে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এক বক্তৃতায় বলছিলেন, চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন করে কেবল রাজনৈতিক কারণে চিকিৎসক হতে না পারলেও বিচিত্র বিষয়ে প্রয়োজনীয় লেখালেখির মধ্য দিয়ে আহমদ রফিক প্রতিনিয়ত সমাজের চিকিৎসা করে গেছেন। ভাষা আন্দোলন নিয়ে নির্মোহ গ্রন্থ প্রণয়ন, স্বাধীনতা আন্দোলনের তথ্যভিত্তিক গবেষণা, নজরুল, জীবনানন্দ, চে গুয়েভারা, বাংলাদেশের কবিতা বিষয়ক অনন্য আলোচনা, শহীদ বুদ্ধিজীবী ও কালোত্তীর্ণ মানুষদের নিয়ে নিজস্ব মূল্যায়ন তাকে নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখবে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন এই সময়ের অত্যন্ত জনপ্রিয় ও প্রতিভাবান দুজন নারী নির্মাতা। আছেন জ্যেষ্ঠ নাট্য নির্মাতা, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী, এবং আরও আছেন তরুণ নাট্য নির্মাতা প্রীতি দত্ত। আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও শুভ বিজয়া। জি, তো আজকে চয়নিকা চৌধুরীকে দিয়ে আসতে চাই যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হয়ে গেল গতকাল। কেমন ছিল এবারের পূজার আয়োজন, সেটা একটা প্রশ্ন থাকবে। আর দেবী দুর্গা এবার গজে এসেছেন, আবার ফিরে গেছেন দোলায়। তো গজে আগমন হচ্ছে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, আবার দোলায় গমনে মহামারী বা দুর্ভিক্ষের আশঙ্কা থাকে। আপনি কি বলবেন? আমি তো তাই জানি। জি, যেটা আছে যে গজে আসলে অনেক ফল ফলাদি হয় এবং অনেক সুন্দর শান্তিময় হয় সব কিছু। জি, কিন্তু যখন চলে যায় তখন আর কি মহামারী হয় দেশে। তো এবার এমনটি হয়েছে, গতবার যেমন বন্যা হয়েছিল, সেম নৌকাতে গিয়েছিল, সো বন্যা হয়েছিল, তাই হয়েছে। সো চাই না এরকম কিছু হোক, কিন্তু হতেও পারে, এটা হলো কথা। আর আপনারা একটা প্রশ্ন করেছেন যে পুজো কেমন কেটেছে। এবারের পুজো আসলে ভালোই, আসলে ভালোই এই অর্থে বললাম, ইটা লাগালাম এই জন্য যে ছোটবেলার পুজো, আমি যেহেতু পুরনো ঢাকার মেয়ে, ওই পুজো এই পুজো একটু ভিন্ন। সো সময়ের সাথে তো আমাদের অনেক কিছু অ্যাড হয়ে যায়, অনেক কিছু বাদ দিতে হয়। সো সেই জায়গা থেকে এমনি ভালো লেগেছে, সবাই পরিবারের একসাথে হয়েছি। আমার বোন হঠাৎ করে এসেছে আমেরিকা থেকে, হঠাৎ, মানে আমরা কিছু জানি না, কলিং বেল বাজলো, দরজা খুলে দেখলাম সে। তো এটা একটা বড় ব্যাপার, কারণ আমার বাবা মা খুবই অসুস্থ, তাকে দেখতে এসছে। তো সবাই, মেয়ের হাজবেন্ড, আমার ছেলে, আমরা আসলে ফ্যামিলি ছিলাম এবার। তো বনানীতে গেলাম, খুবই ভালো লেগেছে, খুব সুন্দর ছিল, পরিবেশটা সুন্দর ছিল। আর আমার একটা জিনিস ভালো লাগে এখনকার, সেটা হচ্ছে যে সন্ধ্যায় যে আমাদের শিল্পীরাই গান গায় বা নাচ করে, এটা আমার খুব ভালো লাগে যে সব রকমের মানুষ আসে, সব রকমের, কারণ আমরা তো মানুষ সব শেষে, এবং সবাই মিলে যে একটা আনন্দ করে, উৎসবের আনন্দ, এই জিনিসটা ভালো লাগে। সৌহার্দ্য এবং সম্প্রীতির যে বাংলাদেশ। অত্যন্ত ধন্যবাদ আপনাকে। তো প্রীতি দত্ত, আপনি বলবেন যে আমরা 52-এর কথা যদি বলি, 71-এর কথা বলি, বা 24-এর চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। তো আমাদের এই যে পূজা উদযাপনের মধ্য দিয়ে এটার প্রতিফলন কতটা হলো বা আপনি দেখেন, এবং এই সময় একজন তরুণ নির্মাতা হিসেবে সেটা কতটুকু অর্জিত হয়েছে বলে আপনি মনে করেন? আমি বলছিলাম যে অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের কথা। সত্যি কথা যদি বলতে চাই, তাহলে তো আসলে অসাম্প্রদায়িক যে বাংলাদেশের কথা আমরা ভাবি, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চিত্র আমি দেখি, সেখানে আমি মাজার ভাঙা দেখি না, সেখানে আমি মন্দিরের দেবী দুর্গার প্রতিমা ভাঙা দেখি না, বা বাতাসেও যে ভেঙে যায় সেটাও আমি চিন্তা করতে পারি না। তো আমি জানি না আসলে অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা আমি সেই ছোটবেলা থেকেই শুনছি এবং ছোটবেলায় পেয়েছি। আমার বাসায় যখন এই শবে বরাত হতো, আমার ক্লাসে একমাত্র হিন্দু মেয়ে ছিলাম। সো আমার বাসায় এত হালুয়া আসতো, সেটা মনে হয় মাসব্যাপী আমরা বাসার সবাই খেতাম। আবার আমি সবার জন্য নাড়ু নিয়ে যেতাম। সেই বাংলাদেশ আর এই বাংলাদেশকে এক বাংলাদেশ কিনা আমি আসলে মিলাতে পারি না। এটা হচ্ছে আমার দিক থেকে অসাম্প্রদায়িক যে বাংলাদেশকে আমি ভাবি, আমার মনে হয় সেই জায়গায় যেতে আমাদের আরো অনেকগুলো বছর হয়তো বা চলে যাবে।
অথবা আমরা পার হয়ে এসেছি। এখানে আমি একটু অ্যাড করি, যেমন যখন 27শে রোজা যখন হতো মেহেন্দি দিত একটা টাইমে, হ্যাঁ এখন যেমন ঈদের আগের দিন দেয়, কিন্তু আমরা কিন্তু 27শে রোজার দিন দেখেছি মেহেদি দেয়, আমরা কিন্তু মেহেদি পড়তাম। এবং ঈদের দিন কিন্তু আমাদের বাসাও রান্না হতো, আবার অন্য বাসা এখন গন্ধ আসতো, তো পোলাওর গন্ধ মামুনি রান্না করতো। আবার আমাদের বাসায় কিন্তু পুরো, আমার মা যেহেতু সেন্ট ফ্রান্সিস স্কুলের টিচার ছিলেন, 250 থেকে 300 মানুষ কিন্তু আমাদের বাসায় খেত। আমি কিন্তু পুরান ঢাকায় বড় হব, সো সেই জায়গাটা আসলে এটাই আমি বলতে চাচ্ছিলাম, যে যেটা নাকি প্রীতির প্রশ্নে প্রীতি বলে ফেললো, সেই জায়গাটা আসলে আমরা এভাবেই বড় হয়েছি, দেখেছি যে আমরা ঈদও করছি, ঈদও উদযাপন করছি, মজা করছি আমাদের বাসায় অনেক। এবং সরস্বতী পূজার সময় আমাদের বাসায় সবাই বই রাখতে আসতো, এটা কিন্তু বিরাট ব্যাপার, যে পাশের বাসায় যারা স্কুল কলেজে পড়তো বই দিয়ে যেত আমাদেরকে, সরস্বতী পূজাটা বাড়িতেই করা হতো, সো বই দিয়ে যেত, মানে ওই জিনিসটা এখন দেখতে পাই। মানে সমস্ত ধর্ম বর্ণের মানুষ যে এক হয়ে একটি উৎসব উদযাপন করা, তার মধ্যে কোনো ধর্মীয় বা সামাজিক গোড়ামি নেই বা কোনো কিছু নাই, বা এটা করলে আমি এটা হয়ে যাব, এটা করলে এটা হয়ে যাব, এরকম কোনো কিছু না, বাঙালি সংস্কৃতির মধ্যেই আসলে ছিল। যাই হোক, আমরা চাই যে আগামীর বাংলাদেশ নিশ্চয়ই আরো সুন্দর এবং অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হয়ে উঠবে নিশ্চয়ই। তো চয়নিকা চৌধুরী, আপনি অতি সম্প্রতি আপনার যে নাট্য নির্মাতা হিসেবে আপনি বা নির্মাণের 2 যুগ পূর্তি করেছেন, তো আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই দীর্ঘ 2 যুগের যে পথ চলা, যে সংগ্রাম, সেটা কেমন ছিল? সংগ্রাম পথ চলা কেমন ছিল না, সংগ্রাম এখনো আসলে অবশ্যই 24 বছর ধরে আমি বলবো অনেক ব্লেজিং আমি, যে মানে যারা আমাকে সাপোর্ট দিয়েছেন, আমার দর্শক, আমার প্রডিউসার, আমার বিভিন্ন চ্যানেল, বিপণন বিভাগ, সাংবাদিক, আমার সমস্ত শিল্পীরা, নাট্যকার এবং নেপথ্যে যারা আছে, সবার প্রতি আমার অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ 24টা বছর আসলে অনেকটা সময়। মানে আমি যখন 2001 সালে শুরু করি, তখন কিন্তু আমার মনে হয়নি যে আমি 24 বছর রান করতে পারবো, বাট এখনও কাজ করতে পারছি, এটা অনেক ভালো লাগা। আর এটা ভালো লাগে, এটা সত্যি কথা। কিন্তু পথ চলতে চলতে কিন্তু এত সহজ না বন্ধুর, কিন্তু এখানে অনেক ভালোবাসার সাথে অপমান, অবজ্ঞা, মানে ছোট করে দেখা, তারপরে এগুলা ছিল, কিন্তু মানে ভালোবাসার সাথে সাথে এগুলা ছিল। তো দর্শকদের ভালোবাসার একটা জায়গা, এবং হয়তো একটু হয়তো কাজটা জানি বা বুঝি, এজন্য হয়তো যে আপনারা যারা যে প্রোগ্রামের যারা হেড, তারা হয়তো একটু পছন্দ করতে দেখেই হয়তো এখনো রান করতে পারছি। না, নিঃসন্দেহে আপনি একজন গুণী নির্মাতা, এবং এটা দর্শকদের উদ্দেশ্যে বলতেই হয় যে আপনি নারী নির্মাতা হিসেবে বাংলাদেশের সর্বাধিক নাটকের পরিচালক আপনি, এবং এটা মানে এটা বিরাট অর্জন। আসলে কোয়ালিটিটাই আসলে ধরে রাখার চেষ্টা করেছি, কোয়ান্টিটি হয়তো আমার আগে যেমন ভালোবাসার জায়গা থেকে নির্মাণ করতাম, কিন্তু এখন কিন্তু প্রয়োজন, এখন কিন্তু কাজটা প্রয়োজনেই করা হচ্ছে, কারণ এটা আমার রুটি রুজি বা এটা আমার প্রফেশন, সেই জায়গা থেকে। সো কাজটা আসলে বেশি করতাম, কারণ অনেকগুলো অকেশন থাকতো তখন তো আসলে দেখা যেত একটা চ্যানেলে, আপনিও জানেন খুব ভালো করে, যে প্রথম কয়েকটা 3 বছর ধরে কিন্তু মানে 3 চ্যানেলেই ভ্যালেন্টাইনে আমার কাজই, বা মা দিবস আমি বানিয়েছি, বাবা দিবস আমি বানিয়েছি, এরকম। তারপর তো আস্তে আস্তে আসতো। আর আমি তো সবসময় প্রীতির কথা, এবং আরেকটা মেয়ে আছে শ্রাবণী, আমার ওদের দুজনকে খুবই আমার পছন্দ, কারণ মেয়েরা আসছে না মানে ধৈর্য, অনেকে জানে না, নির্মাণের জায়গা থেকে। সো ধৈর্য দরকার, এখানে সাপোর্ট দরকার ফ্যামিলির, এই সব কারণে কিন্তু, এবং জানতে হবে কিন্তু। ধরুন আজকে যদি প্রীতি কেন কাজ করতে পারছে বা শ্রাবণী কেন কাজ করতে পারছে, আমার সাথে প্রীতি আছে, ওর কথাই বলি, ও কিন্তু অনেক পড়াশোনা জানা এই সময়ের, অনেক ট্যালেন্টেড একটা মেয়ে, ভালো করে কাজ করে, এবং ও ফ্যামিলি থেকে একটা সাপোর্ট পাচ্ছে। আমি আশা করছি ও অনেক দূর যেতে পারবে। কিন্তু আমার কিন্তু অনেক ইচ্ছা ছিল যে আমার সাথে একটা এডি কাজ করবে মেয়ে, কিন্তু দেখা গেল যে ওর শাশুড়ি দরজা লাগিয়ে দিয়েছে, হাজবেন্ড ঢুকতে দিচ্ছে না, এরকম পরে মেয়েটার আসলোই না, নামটা বললাম না, সবাই তাকে চেনে। সো এগুলো আসলে অনেক প্রয়োজন, যেটা নাকি প্রীতিও পাচ্ছে সাপোর্টটা, আমিও পেয়েছি, ফ্যামিলির সাপোর্টটা আসলে অনেক প্রয়োজন। অনেক প্রতিবন্ধকতা ছিল এই দীর্ঘ সময়, তবে জানতে হবে, কিন্তু না জানলে কিন্তু কোনো লাভ নাই। আজকে যদি আমাকে একটা এডি বানিয়ে দেয় বা একটা ডিওপি বানিয়ে দেয়, আমি কিন্তু 1, 2, 3টা তারপর কিন্তু আর হবে না। তবে সবকিছুর এটা বলতে হবে যে আপনি চয়নিকা চৌধুরী, আপনার নির্মাণে একটি নিজস্ব ধারা তৈরি হয়েছে নাটকে, রোমান্টিকের আমি বলবো যে আপনি মাস্টার এক্ষেত্রে, এবং খুবই ক্লাসিক এই জায়গাটাতে আপনি, এবং অনন্য, এবং এই জন্য আপনি অবশ্যই আলাদা করে অভিবাদন পাওয়ার যোগ্য। আমরা আসবো সেই গল্পে আরও, আমরা প্রীতি দত্তের কাছে আসতে চাই যে, এবং আপনাদের দুজনের মধ্যে একটা মানে কিছু বিষয় দারুণ মিল আছে। আমি আপনাদের সম্পর্কে যতটুকু স্টাডি করেছি, জানতে পেরেছি আপনারা দুজনেই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি সাইকোলজির এবং উনি হচ্ছে নাট্যতত্ত্বের। এটা খুব ইন্টারেস্টিং। প্রথমে কিন্তু আমার কিন্তু ছিল জগন্নাথ থেকে, কিন্তু আমি গ্রাজুয়েট
হয়েছে, পরে প্রিলিমিনারি সাবজেক্ট আমার সাইকোলজি। জি, তো এর বাইরে আপনাদের আরেকটা মিল আছে, আপনারা দুজনেই অসম্ভব মানে পশুপ্রেমী, এবং আপনাদের নিজস্ব পেট আছে, এবং হ্যাঁ তাই না? তো এটা খুব ইন্টারেস্টিং। আমাদেরও কিন্তু ভালো লাগছে যে আপনি জেনে বুঝে এখানে বসেছেন। জি জি। তো প্রীতি দত্তের কাছে আমি এই প্রশ্ন রাখতে চাই যে এই যে পশু পাখির প্রতি মানুষের যে নিষ্ঠুর আচরণ আমরা দেখতে পাই, এই বিষয়ে যে নির্মাতা হিসেবে আপনি কিভাবে ব্যাখ্যা করেন বা মতামত কি আপনার? আর আমরা কি আপনাদের দুজনের কাছে প্রশ্ন যে নির্মাতা হিসেবে আপনাদের নির্মাণের মধ্য দিয়ে কি মানুষকে এই বিষয়ে সচেতন করা যায় কিনা, বা কিভাবে হতে পারে আপনি বলবেন? আমি যদি বলি, আমি আসলে আমি প্রায় ক্লাস 3 থেকে বিড়াল পালি, এবং তার আগেও বাসায় ছিল, মাঝখানে একটা গ্যাপ ছিল, এটা বলতে পারেন অলমোস্ট 25 ইয়ার্স। 25 বছরে আমি শুধু আমার ঘরের যে বিড়াল তাকেই পেলেছি এরকম না। আমাদের একটা সার্কেল আছে, নিলয়, তানিয়া, বৃষ্টি, সামিরা খান, মাহি, আমরা সবাই মিলে চেষ্টা করেছি আমাদের পথের যে কুকুর, পথের যে বিড়াল, স্ট্রে ডগস অ্যান্ড ক্যাটস যেগুলো, তাদেরকেও মানে তাদের ট্রিটমেন্ট করা, তাদের কোনো অসুখ হলে সেটা দেখা, এবং একটা ফান্ড রাইজ করা। হ্যাঁ, আমরা দেখেছি যে আপনারা শুটিং ইউনিটে যে আপনারা বিভিন্ন আশেপাশের যে সমস্ত পশু পাখি বা আপনার কুকুর বিড়াল পান সেগুলো ট্রিটমেন্ট করা বা খাওয়া দাওয়ার কাজগুলো আপনারা করে থাকেন, ছবি দেন, পোস্ট করেন, আমরা সেগুলো দেখি। হ্যাঁ, আমাদের যেটা মেসেজ সমাজের কাছে, আসলে সবকিছু ঈশ্বরের সৃষ্টি, এবং আমরা জানি না কাকে তিনি পছন্দ সবচেয়ে বেশি করেন, অথবা কোন উছিলায় আসলে তিনি কার কাছে আসবেন। আমাদের একটা ছোট্ট একটা গল্প আছে যে একবার লোকনাথকে দাওয়াত করা হয়েছিল, তো তিনি তখন যে করেছিলেন তিনি ছিলেন কসাই, তো তিনি জানেন মাংসটা দিয়ে পূজা করতে হয়, তখন তিনি কুকুরের রূপ ধরে ওখানে গিয়েছিলেন। আচ্ছা, তো আমরা আসলে জানি না যে আমাদের জীবনে কে কখন কি হিসাবে আসছে, এবং প্রত্যেকটা প্রাণ যেটা আমাদের সৃষ্টি করার কোনো মানে ক্ষমতা নেই, সেটাকে ধ্বংস করারও কোনো অধিকার আসলে আমাদের নেই। সেটা একটা পিঁপড়া থেকে একটা রাস্তার কুকুর হোক, আর আমার ঘরে যে বিছানায় শুয়ে থাকে সেই বিড়ালটা হোক। এবং মানুষের মধ্যে আসলে আমি দেখেছি যারা পশুকে ভালোবাসতে পারে, তাদের পক্ষে অন্য মানুষকে কষ্ট দেয়া বা অন্য মানুষের ক্ষতি করার আগে 3 বার চিন্তা আসে, বা তার মনটা অনেক সহজ, সরল এবং নরম হয়। এইটা কিন্তু আসলে বিদেশেও দেখবেন, আমি যতদূর জানি যে কোন কাপল যখন বেবি নিতে চায়, তাদেরকে স্টেবল করার জন্য বলে আপনি আগে একটা কিছু পালেন, আপনি দেখেন যে আপনি অভ্যস্ত হতে পারেন কিনা, বা আপনি দায়িত্ব নিতে পারেন কিনা। জি, আরেকটা বলছিলাম যে নির্মাণ দিয়ে কিভাবে মানুষকে এই যে পশু প্রকৃতি বা যে প্রাণের প্রতি মানুষকে আরো বেশি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো যেতে পারে। আমরা আমাদের নাটকের থ্রুতে বলতে পারি, আমি বলার চেষ্টা করেছি, আমি সবসময় যখন আমি কোনো নাটকে অপশন থাকে আমি দেখানোর চেষ্টা করি বিড়াল বা কুকুর, বা একটা সিন রাখার চেষ্টা করি যে রাস্তার কুকুরকে খাওয়াচ্ছে। সো এইটা দেখে আরেকজন মানুষ যেন ইন্সপায়ার হয়, এবং এটা কিন্তু অনেকটাই হয়েছে। সামাজিক মাধ্যমে আমরা যখন এই জিনিসটা নিয়ে পোস্ট করি, বা বিড়াল কুকুর রিলেটেড, ইভেন আবার বলতে হয় নিলয় ভাইয়া আর একটা কাজ করেছিল যেখানে আরো অন্যান্য অনেক অ্যানিমেলকে, মানে হাতির প্রতি যেন আমাদের হাতি নিয়ে কিন্তু একটা মাঝখানে অনেক ঝামেলা হয়েছে, কারণ যারা ওখানে পাহাড়ের সাইডে থাকেন তাদেরও ক্ষতি হয়, আবার হাতিরও ক্ষতি হয়, তাদের খাদ্যের সংস্থান নেই। তো এইটা আসলে আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে পৃথিবীটা আসলে শুধু মানুষের না, পৃথিবীটা এইখানে যত প্রাণ আছে পৃথিবীটা সবার। মানে খুব ভালো লাগলো। ছোটবেলায় আমরা একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা কিন্তু ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢোকা, মানে আমার মা তো টিচার ছিলেন, সো ওই জায়গা থেকে তো এটা আমরা পড়েছিও পাঠ্য বইতে, এবং আমার মামুনি যেহেতু এই ব্যাপারটা আমাদের খুব সুন্দর সুন্দর কথা বলতেন, ওগুলাও আমরা পরিবার থেকে শিখেছি। পারিবারিক শিক্ষা কিন্তু একটা বড় একটা ব্যাপার, মানে কাগজে কলমের থেকে পারিবারিক শিক্ষা দীক্ষা এগুলো একটা মানে ম্যাটার করে। সেই জায়গা থেকে যখন করোনা আসছিল তখন কিন্তু সবাই জানে, ওরাও করেছে। আমাদের যখন আমরা যেতাম না, কুকুরগুলো খেতে পাচ্ছে না, আমরা কিন্তু নিয়ম করে আমার ছেলে মেয়ে বা আমাদের যারা আমরা বসুন্ধরায় ছিলাম, আমরা কিন্তু অনেক কুকুরকে খেতে দিতাম। এগুলো কিন্তু আসলে এখন মানুষ কিন্তু দেখছে, শিখছে, এবং মানুষ কিন্তু এখন ভালোবাসে। যখন আমরা পুবাইলে শুটিং করতে যাই দেখি সবাই কুকুরকে খেতে দিচ্ছে বা কিছু। ও যেমন বললো না যে নাটকে থাকে, আমার সিনেমাতেই তো কুকুর আমরা রেখেছিলাম, যে একটা থাকতে হবে, মানে কুকুরকে ভালোবাসা, পেট। এবং আমার কাছে মনে হয় ও হলো আনগ্রেটফুল না, ও গ্রেটফুল। আমি যখন রাত 10টা 10:30 বাসায় ফিরি, আপনি বিশ্বাস করেন জানালার কাছে আমার যে মায়া, আগে তো আমার একটা টুস্টি ছিল, মারা যাওয়ার পর ভেবেছিলাম রাখবো না, পরে আবার একটা মায়া রাখলাম। ও বসে থাকে এবং ও লিফটের কাছে চলে যায়, তার মানে সে ওয়েট করে আমার জন্য। আমি মনে করি যে ও আর একটা সুন্দর কথা বলেছে প্রীতি, যে তাদের মনটা অনেক সুন্দর হয়। আসলে আমরা যারা মানে পেট পালি বা যারা আমরা
কুকুর বা জীব যারা যত প্রাণী আছে তাদেরকে যারা ভালোবাসি তারা দেখবেন চট করে প্রীতিও না আমিও না, আমি খেয়াল করি আমরা কিন্তু চট করে কাউকে নিয়ে একটা খারাপ স্ট্যাটাস, কাউকে নিয়ে একটা নেগেটিভ কথা বলা, কাউকে একটা মানে হার্ট করে কথা বলা, এগুলো কিন্তু আমাদের মধ্যে একদমই আসে না, আমরা করতে চাই না। কারণ ওই যে একটা কারোর সাথে ভালো আচরণ করলে আসলে এটাই কিন্তু থেকে যাবে পৃথিবীতে। পৃথিবীতে কিন্তু যে আপনি বললেন আমার কর্ম মুক্ত মুখে হ্যান এগুলো কিছু থাকবে না, যাবো আমি এসেছি একা, আমি যাবো একা। সো এইটা বিহেভ এবং মানুষের প্রতি ভালোবাসা, জীবের প্রতি প্রেম, এটা আসলে দয়া, এই জিনিসগুলো আসলে রাইট, এগুলো তো ধর্মের মধ্যেও আছে। তো প্রীতিদা, তো আপনি ঢাকা ইউনিভার্সিটির থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ থেকে অনার্স এবং মাস্টার সম্পন্ন করেছেন। মাস্টার্স করেছি টেলিভিশনে, রাইট। তো তখন থেকে কি আপনার মিডিয়াতে কাজ করার ইচ্ছা ছিল? আপনি থিয়েটার করলেন না নিয়মিত, অথচ টেলিভিশন নাটকে কিভাবে আসলেন? আচ্ছা, প্রথমত আমাদের যে নাট্যকলা ডিপার্টমেন্ট সেখানে কিন্তু শেখানো হয় অভিনয়টা, খুব জোর দিয়ে শেখানো হয়। আর তখন থেকে আসলে আমি যেদিন ক্যাম্পাসে প্রথম পা ফেলি সেদিনই আমার এক সিনিয়র আপু জিজ্ঞেস করেছিল যে তুমি এখানে কেন এসেছো। তো আমি বলেছিলাম আমি মিডিয়ায় কাজ করতে চাই। তখন বলেছিল নাট্যকলায় পড়ে কেউ মিডিয়ায় কাজ করতে পারে না, এবং আমাদের ডিপার্টমেন্টের আসলে ট্র্যাডিশনটা এরকম, আমরা মঞ্চের প্রতি অনেক বেশি কানেক্টেড, হ্যাঁ, এবং ডেডিকেটেড থাকি, এবং আমাদের প্রোডাকশনগুলোও খুব এমন হয় যে আমাদের কোনো টাইম শিডিউল ছিল না, সকাল 8টা টু রাত 8টা আমাদের প্রোডাকশনগুলো এরকম হতো। তো আমার প্রথমে অভিনয় করার ইচ্ছা ছিল সত্যি কথা বলতে, কিন্তু আমি অনেকবারই কথাটা বলেছি যে এই অভিনেতা বা অভিনেত্রীর লাইফের যে পরিমাণ মেইনটেনেন্স, আমি আসলে আমার কাছে ওটা অনেক কঠিন মনে হয়েছে। এবং আমি যখন একটু একটু করে করতে গেছি, আমি চেয়েছিলাম সবকিছু প্র্যাকটিক্যালি দেখে দেখে তারপরে করতে। তো আমি প্রথমে কস্টিউম ডিজাইন করেছি, সেট ডিজাইন করেছি, যেগুলো একটু একটু শিখে এসেছি আমি আমার ডিপার্টমেন্ট থেকে। তখন আমি বুঝলাম যে আমি আসলে যে গল্পটা বলতে চাই সেটা আমি বলতে হলে আমার পেছনেই কাজ করতে হবে, তাহলে আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পটা আমি বলতে পারবো। আর অভিনয় করতে গেলে যে গল্পটা পরিচালক বলতে চায় সেটাতে হয়তো আমি কিছু অ্যাড করতে পারবো, অথবা কিছু বাদ দিতে পারবো, বা আমি একটা গল্প পছন্দও করতে পারবো, কিন্তু সেটা আমার গল্প হবে না। বা আমি গল্পের থ্রুতে সোসাইটির কাছে যা বলতে চাই, বা আমার জীবনের যে গল্পটা বলতে চাই, বা আমাদের যে দায়িত্বটুকু আসলে একজন শিল্পী হিসাবে, সেটা সবচেয়ে বেশি পালন করার স্পেস আমি পেয়েছি আসলে নির্মাণে, সত্যি কথা বলতে। তো তখনই আসলে আমি যখন প্রথম আরেকজন ডিরেক্টরের কাজ দেখি, বা সেটে 2-3টা সেটে আমি গিয়েছি, তখন আমি বুঝেছি এইটাই আমার প্রফেশন, বা এই জিনিসটাই আসলে আমি করতে চাই। সেখানেই আমি যুক্ত ছিলাম, করছি আপনাদের দোয়া আশীর্বাদে। জি, নিশ্চয়ই আমরা আরো গল্প করবো এই বিষয় নিয়ে। চয়নিকা চৌধুরী, আপনি ইন্ডাস্ট্রিতে যে আমি বলছিলাম যে দীর্ঘ 2 যুগের উপরে চলে যাচ্ছে আপনার, এবং আপনি 500-র অধিক নাটক নির্মাণ করেছেন। 500 হয়নি, 468। জি জি, আর এটা সিরিয়াল ছাড়া আমার 16টা সিরিয়াল আছে এটার বাইরে। জি জি জি। তো এই যে সিনেমা আছে, হ্যাঁ সিনেমা তো আছেই। তো এই যে ইন্ডাস্ট্রিতে মানে যারা কাজ করছেন, আমি সমস্ত নারী নির্মাতাদের সবার প্রতি সম্মান রেখেই বলতে চাই, আপনি চয়নিকা চৌধুরী অত্যন্ত পরিশ্রমী, গুণী, এবং কি বলবো যে আইডল, নতুন প্রজন্মের নির্মাতাদের কাছে আপনি একজন আইডল নির্মাতা। তো মিডিয়ার গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি ইভেন্টে আপনাকে দেখা যায়, মানে যেখানে এই ইন্ডাস্ট্রির যত কাজ হচ্ছে, কর্মযোগ্য হচ্ছে, সবখানে আপনার সর্বোপস্থিতি, এটা সবাইকে ভাবিয়ে তোলে। আমার নিজের কাছেও এটা মানে অত্যন্ত বিস্ময়কর লাগে যে এত পরিশ্রম করে কিভাবে আপনি ফ্যামিলি সামলে নাটক নির্মাণ করে, নাটক লিখে কিভাবে এত কিছু করেন। আপনি আপনাদের যদি আমি আপনি দেবী দুর্গা? আমাকে এটা অনেকে বলে যে তোমার কি 10টা হাত। জি, আসলে এটার প্রথমে আসলে ধন্যবাদ দিব আমার মাকে। আমার মা তো আজান থাকতে উঠতেন, আচ্ছা, টিচার ছিলেন, আজান থাকতে উঠতেন। বাসায় কিন্তু ফ্রিজ ট্রিজ নেই, সো মামুনি রান্না করতেন, আমরা তখন পড়তে বসতাম বা গলা রেয়াজ করতাম। ওই যে সকালে ওঠার যে একটা প্রবণতা, ওই জিনিসটা আসলে আমার ফ্যামিলি থেকে পেয়েছে। এখনো কিন্তু আমি 6টা 6:30 ঘুম থেকে উঠে যাই। তারপর আপনি যেটা বললেন সব জায়গায় সরব বা সব জায়গায় যাই, এটা হলো কি, এটাও কিন্তু আমার মার কাছ থেকে পেয়েছি। আমার মা আমাকে একটা কথা বলতেন, মানুষের দুঃখে এবং বিপদে তুমি পাশে যাবে, কিন্তু সুখে যদি তোমাকে না ডাকে নিজের থেকে যাবে না। তো আমার কাছে সবসময় মনে হয়, আমার মাকে দেখেছি মানুষের বিপদে আপদে দুঃখে দৌড়ে যেতে। তো ওই জিনিসটা আমার মধ্যে এসেছে। আমার মন থেকেই চায় যে আমি কারোর বিপদে পাশে থাকি, কারোর দুঃখের সাথী হই, এবং কারোর ভালো দেখলে আমাকে না ডাকলে যাই না, কিন্তু কারোর আনন্দে, সেটা যেই হোক, যারই হোক, সেটা যদি আমাকে অপছন্দ করে এমন মানুষেরও কোনো ভালো কিছু হয়, তাহলেও কিন্তু আমার চোখে জল আসে। তো এই জিনিসটা আসলে ওই যে বললাম, আমার পরিবার থেকেই শেখা, এবং আমার ইচ্ছা,
আমার কাছে মনে হয় মানুষের যদি ইচ্ছা থাকে যে আমি এটা করব, তাহলে সে গুছিয়ে ফেলতে পারে। ধরেন আমার আজকে শুটিং, তো আমি তো রান্নাটা আগের দিন করে রাখবো যাতে আমার কালকে কোনো সমস্যা না হয়। কারণ আমি যদি সমস্যা করে শুটিংয়ে যাই, তখন আমার পরিবার ঝামেলা করবে, 1 দিন 2 দিন 3 দিন মেনে নেবে, তারপর কিন্তু মেনে নেবে না, তাই না বিষয়টা? সো ওই জিনিসগুলো খেয়াল রেখেই যদি আমি করি, তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। এটার জন্য প্রথম প্রয়োজন হলো নিজের ইচ্ছা। নিজের ইচ্ছাটা যদি সুন্দর হয়, নিজের চাওয়াটা যদি ভালো হয়, তাহলে আপনি সবকিছুই করতে পারবেন বলে আমার বিশ্বাস। আপনাকে দেখলাম এর মধ্যে আপনি বিভিন্ন জায়গায় নাটকের প্রশিক্ষণও দিচ্ছেন, মানে ভেরি রিসেন্ট দেখলাম কোথাও অনলাইনে। এটা আসলে আমি বলি বিভিন্ন ইউনিভার্সিটিতে, আপনি ঠিকই বলেছেন, আমি কিছু প্রশিক্ষণ না, এটা হলো ওদের একটা ক্লাস নিতে বলে ডিরেক্টরের উপরে। এগুলো আগে আমি কখনো যেতাম না, আমার কাছে মনে হয় আমি তো কিছুই পারি না, আমিই তো শিখি, আমি তো নতুনদের থেকে শিখি। না, সেই বয়স এবং অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার হয়েছে, সেই জায়গা থেকে হয়তো ওরা বলে। তো এর মধ্যে আমি একটা আবার করছি 10 তারিখে একটা ক্লাস নিব। তো এই জিনিসটা ভালো লাগছে। পরে আমার মনে হয়, আমি মনে মনে ভাবলাম, নিজেকে বললাম যে আমার এই 24 বছরের ক্যারিয়ারে যা যতটুকু কিছুই যাই, এতটুকুই তো আমি আমার কাউকে বলতে পারি যে তোমরা এগুলা করলে হয়তো রান করতে পারবে। আমি অতটুকুই বলবো। আমি হয়তো অত বেশি কিছু জানি না, আমার তো কাগজে কলমে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমার দেখে শেখার এক্সপিরিয়েন্স থেকে আমি আমারটা বলতে চাই। জি, ধন্যবাদ। প্রীতি দত্ত, আপনি এই যে ওনার মতো একজন অভিজ্ঞ মানুষের সাথে আপনারা একই জায়গায় কাজ করছেন, ওনাকে কিভাবে দেখেন বা ওনার কাছ থেকে আপনারা কিছু শেখেন কিনা, বা কিভাবে ইন্সপায়ার হন? না, ডেফিনেটলি আমি যখন কাজ শুরু করি, আমি তার আগে ইন্ডাস্ট্রি 3 জনের নামই জানতাম, সত্যি কথা বলতে। মাতিয়া বানু, সুকু আপা, কাকলি আপা, চয়নিকা দি, এবং পরে যখন অন্য একটি চ্যানেলের নারী ভিত্তিক কিছু কাজের জন্য অনেকজন ডিরেক্টরকে একসাথে করা হলো, ফিমেল 7 জন, তখন আমার বাকিদের সাথে পরিচয় হয়। তো ডেফিনেটলি আমার চেয়ে তাদের স্ট্রাগলটা অনেক বেশি ছিলেন, কারণ তারা রাস্তাটা তৈরি করে রেখে গেছেন, আমি সেই পথে শুধু হেঁটেছি। আপনি একটা কথা বলছিলেন যে এই যে এখন নতুন প্রজন্মের নতুন করে কোনো মেয়ে আপনার নারী নির্মাতা আসছেন না, তো এই নারী নির্মাতা নতুন করে যারা ভাববে বা আসবে মানে এই জায়গাটাতে, সেই জায়গাটায় তাদের কিরকম প্রস্তুতি নিয়ে আসা উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় ফ্যামিলি সাপোর্টটা এখানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেমন আমি রাত 4টায় একা শুটিং শেষ করে বাসায় ফিরতে, আমার ফিরতে হবে আমি জানি, তখন যদি আমি আমার সেটের ডিরেক্টরকে পেইন দেই বা হচ্ছে অন্য কাউকে পেইন দেই যে আমাকে যেতে হবে 12টায়, আমার ফিরতে হবে, আমার ঘরে ফেরার তারা, তাহলে আসলে সেটা সম্ভব না। ওইটুকু মেনটেন করে বা ওইটুকু স্বাধীনতা আগে নিজেরটুকু নিজে অর্জন করতে হবে, তারপর আসলে এখানে আসতে হবে। কারণ দিন শেষে যখন নাটকটা যায়, তখন কিন্তু সেখানে লেখা থাকবে না যে এই শর্টটার পেছনে এই কষ্ট হয়েছে বা এই ঘটনার জন্য এই জিনিসটা এভাবে করতে পারিনি বা করতে হয়েছে। তখন দিন শেষে শুধু নামটাই যায়। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে এখন যদি আমরা 7 জনও ধরি নারী নির্মাতা, আমার সংগঠন যেটা ডিরেক্টরস গিল্ড, সেখানে 800+ মেম্বার, প্রায় 900-র কাছাকাছি। অর্থাৎ আমি যদি এর মধ্যে 200 জন রানিং ডিরেক্টর, 200 জন ডিরেক্টর ধরি, এখানে আমরা সবাই কম্পিটিটর। এখানে কে নারী কে পুরুষ সেটা কিন্তু ম্যাটার করছে না। দিন শেষে যাচ্ছে জেন্ডার নাই, পরিচালকের কোনো ভাই বোন নাই, জেন্ডার নাই, পরিচালক। এক্স্যাক্টলি। সো দিন শেষে যাচ্ছে কাজ, এবং আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমার সহকর্মীর সাথে আমাকে ফাইট করতে হচ্ছে, এবং ফাইট করে আমার প্রত্যেকটা চ্যানেল থেকে একটা স্লট বের করতে হচ্ছে। ওখানে নিচে লেখা থাকবে না আমি নারী না পুরুষ, আমি রাত 2টায় ফিরেছি না 4টায় ফিরেছি। তো এই মেন্টালিটিটা আগে সেট করতে হবে, এজন্য নিজেকে আগে ফ্রি করতে হবে। আমি এই কথাটাই বলতে যাচ্ছি, অনুষ্ঠানের শুরুতে আমি বলেছি, যদিও আপনাদের কাছে আমি এই জন্য ক্ষমা প্রার্থী যে নারী নির্মাতা শব্দটা বলেছি, ইচ্ছা করেই বলেছি, কারণ হচ্ছে যে যাতে নারী নির্মাতা যাতে উৎসাহিত হয়, আমি সেই জায়গা থেকে বলেছি, সেই দৃষ্টিকোণ থেকে। তো চয়নিকা চৌধুরী, আপনারা দুজনেই, এই যে আপনি বলছিলেন, প্রীতি দত্ত বলছিলেন যে ডিরেক্টরস গিল্ডের আপনারা নির্বাচিত সদস্য, এবং একজন সমস্ত ইসি মানে কমিটিতে আছেন, আরেকজন হচ্ছে আইন এবং কল্যাণে আছেন। তো আবার আমরা অনেকেই দেখেছি যে এই সংগঠনের মেম্বার হতে তাদের বেশ আপত্তি আছে, অনেকেই এটা সেভাবে আমলে নিচ্ছেন না। তো আমার আপনাদের প্রশ্ন যে এই গিল্ডের লক্ষ্য এবং উদ্দেশ্য কি, আপনি যদি সংক্ষেপে বলেন। তুমি বললেই তো ভালো হবে। না দিদি বলেন। না, আসলে অনেকে হতে চাচ্ছে না কেন, সেটা নিশ্চয়ই তাদের কারণ আছে। আমার কাছে মনে হচ্ছে, আমি যেহেতু এখন, তাদের ব্যাখ্যা হচ্ছে যে এই সংগঠন আলটিমেট কার্যকর কোনো ভূমিকা ইন্ডাস্ট্রিতে রাখতে পারছে না, আমি বলতে চাচ্ছিলাম, তারা মনে করছে। কারণ আমি কিন্তু পরপর 3বার হেরেছি, তো আমি কিন্তু কখনোই কোনো গিল্ডেই ছিলাম না। তো এই কিন্তু প্রথম আমি কমিটিতে আছি। সো আগের যে কমিটিতে দেখতাম, সেটা হলো এত বেশি সাংগঠনিক ছিল না,
কোনো কিছুই হয়তো করেন, তারা পিকনিক সত্যি যেটা ওটা অনেকে রাগ করতে পারে, বাট আমি তো আবার একটু স্ট্রেট কথা বলতে আমার ভালো লাগে। সো আমরা দেখতাম যে, আমি বাইরে থেকেও দেখতাম যে ওরা হলো শুধু ফুল দিতে যায় এবং কেক কাটা হয়, জন্মদিন আর পিকনিক, এছাড়া কিন্তু কখনো কোনো কিছু হয়নি। এই জায়গা থেকে কিন্তু অনেকের মানে খারাপ লাগাই থাকতে পারে, মনে হতে পারে গিলটা কি, কোনো কিছুই তো হচ্ছে না বা কোনো কিছুই পাচ্ছে না তারা। বাট আমার কাছে, আমি আমার গিল নিয়ে বলতে পারি, যখন আমি এখানে জয়েন করেছি সেখানে বলতে পারি আমার যে প্রেসিডেন্ট আছে শহীদুজ্জামান সেলিম এবং আমাদের যে সেক্রেটারি আছে ফরিদুল হাসান এবং পুরা টিম, আমাদের যে 21 জনের যে টিম, আমরা খুবই সিনসিয়ার এবং আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ জায়গায় তারা তাদের কাজ করছে এবং অনেক কিছু কিন্তু হয়েছে যা বিগত দিনে হয়নি। হ্যাঁ, সো বিগত দিনে যে হয়নি এটাই কিন্তু তাদের কষ্ট লাগা। আমারও তো বাইরে থেকে কষ্ট লাগতো, সেই জায়গা থেকে তারা না করতেই পারে। কিন্তু আমার মনে হয় যে এখনের যে ডিরেক্টরস গিল্ড সেটা অনেক বেশি সাংগঠনিক, অনেক কাজ করছে এবং এই 6 মাসে কিন্তু আমরা অনেক কিছু করেছি। জি নিশ্চয়ই, আমরা একটু মানে শুনতে চাই যে, আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে মানে শুনবো পুরোটা, যে লাইক ডিরেক্টরস গিল্ডের মেম্বার কোনো সম্মানিত নির্মাতা যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকেন, যেমন অর্থ আত্মসাৎ, গল্প চুরি, অন্যের নাটক নিজের নামে চালানো বা চুক্তি করা, একই নাটক একাধিক জায়গায় বিক্রি করা সহ এমন যে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড আছে, সেগুলোর ক্ষেত্রে গিল্ডের কি ভূমিকা কি, ছোট্ট করে বলবেন? ছোট্ট করে যদি বলি, আসলে এটা আইন ও কল্যাণের সেক্টরে পড়ে। আমি যখন থেকে নির্বাচিত হয়েছি এরপর অসংখ্য অভিযোগ আসলে এসেছে এবং এটা খুবই দুঃখজনক এই জন্য যে একজন শিল্পী যখন এমন কিছু করে ফেলে যেটা তার করা উচিত না, সেটা আসলে শিল্পী হিসেবে তখন এবং একটা সংগঠনের সদস্য হিসেবে আমি খুবই নিজের কাছে মানে মনে হয় যে এইটা কি তার আচরণ হওয়া উচিত ছিল। ডিরেক্টরস গিল্ডের প্রথম কাজ হচ্ছে আমার ডিরেক্টরের পাশে থাকা এবং আমরা সেটা প্রত্যেককেই সতর্ক করার চেষ্টা করেছি, যারা অভিযোগ করেছেন সেগুলো সলভ করার চেষ্টা করেছি। কিন্তু যখন কোনো নির্মাতা সহযোগিতামূলক আচরণ করেনি বা হচ্ছে যেটা তার অপরাধ সেটা মেনে নেয় না, তাকে নোটিস করা হয়, তাকে সর্বোচ্চ সাহায্যটা করার আমরা চেষ্টা করি। কিন্তু কেউ যদি নৈতিকতা বিসর্জন দেয় তাকে তো আসলে শিল্পী বলা যায় না, নির্মাতা তো অনেক পরের ব্যাপার। চূড়ান্তভাবে আপনারা কি করে থাকেন? চূড়ান্তভাবে সেক্ষেত্রে তাকে আমরা তার সদস্য পদ স্থগিত করার আমাদের রুলস আছে, আইনে আছে, বা আমাদের গঠনতন্ত্রে আছে। এরপরও যদি সে না শুধরায় তাহলে যে অভিযোগ করেছে তার যে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাইট আছে এবং তখন সে অবশ্যই সংগঠনকে পাশে পাবে না। কারণ আমাদের সংগঠন থেকে আমরা চাই শিল্পী এবং নির্মাতা যে নির্মাণ করছে সে হবে নির্মল। জি জি নিশ্চয়ই, খুবই সুন্দর চমৎকার বলেছেন। জয়নিকা চৌধুরী, খুব ছোট্ট করে জানতে চাই অনুষ্ঠানের একেবারে শেষের পর্যায়ে এসে, যে আপনার ফ্যামিলির এখন সেই অর্থে আমি বলবো যে অরুণ চৌধুরী প্রথম নির্মাতা, আপনি তার সহধর্মিণী হিসেবে আপনি নির্মাতা হয়েছেন এবং অতি সম্প্রতি আপনার ছেলে অনন্য প্রতীক চৌধুরী কি বলবো যে নয়া নোট নামে একটি মানে ওয়েব ফিল্ম দিয়ে সে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে তার। তো এই যে নির্মাতা ফ্যামিলি যদি বলি, তো এটা কেমন লাগে? আর মানে ছেলের কাজ মানে দেখবেন, এটা কখনো ভেবেছিলেন? সত্যি কথা ও তো আসলে অনেক মেধাবী আপনাদের সবার আশীর্বাদে এবং ও সিএ পড়েছে। জি আমরা জানি। তো কিন্তু ও 5 বছর ধরে আমাদের সাথে কাজ করতো, তা ভাবতাম আচ্ছা সিএ পড়ছে আবার কাজ করবে। তো ও যে আমাদের কাজটাকে, আমাদের প্রফেশনটাকে নিয়েছে, এই জন্য আমার ভালো লাগছে। এবং আমি তো প্রথম দেখেছি হলো যে প্রিমিয়ার শোতে, এবং আমি আসলে বিস্মিত। কিন্তু আমাকে অনেকেই বলেছে, যেমন সুবর্ণাপু ফোন করে বলেছে তুই বিস্মিত হয়েছিস কেন? আমি আগে থেকেই জানতাম যে ও এরকমই হবে, অনেক ট্যালেন্টেড, ওর সাথে কথা বলেছি। বাট মানে মানে প্রথম কাজ এত সুন্দর, এত নিখুঁত, বা ওর লেখা সংলাপ এত ভালো আমি জানি না। কিন্তু পাশাপাশি আমি খুব চিন্তিত এই কারণে যে এখন তো একটু কাজের ইয়েটা একটু অন্যরকম। যেমন ধরুন এখন আমি একটু বলি, এখন আমি নির্মাতা হিসেবে বলছি, আমি তো অত মেধাবী ডিরেক্টর না, আমি সবসময় পরিশ্রমী, আপনি যেটা বলেন অত মেধাবী না। সো এখন যেহেতু চলনটা হচ্ছে একটা ভিউ এর চলন, যখন আমি কোনো ভিউ, কিন্তু তারা মেধাবী, অবশ্যই তারা মেধাবী, তারা ভালো অভিনয় করে, তাদের মানুষ দেখে, যখন তাদের নিয়ে কাজ করে তখন একটা ভালো বাজেট পায়। কিন্তু যখন অন্যান্যদের নিয়ে কাজ করে তখন অতটা বাজেট পায় না। কিন্তু ও কিন্তু সবসময় বড় সিনেমা দিয়ে শুরু, ওর ওবিসি দিয়ে শুরু, সো ও কিন্তু বড় বড় কাজ করে অভ্যস্ত। তা আমি খুবই চিন্তিত যে যারা অনেক মেধাবী অভিনয় শিল্পী, ও কি তাদের ডেট পাবে আদৌ? তারা কি তার ফোনটা ধরবে? তাকে কি তাকে কি সাপোর্ট করবে যে আচ্ছা ঠিক আছে দেখি না, ওর কাজ তো সুন্দর, তো
কেমন হয় এইটা নিয়ে আসলে আমি জি চিন্তিত। জি আমি আর কিছু একেবারে না। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে একটু একটা অনুরোধও থাকবে যে আমি ভুল আপনি বললাম, প্রীতি? আপনি অত্যন্ত ছোট থেকে ছোটবেলা থেকে ছায়ানটে সঙ্গীত শিখেছেন এবং রবীন্দ্রসঙ্গীতের উপর আপনি পাবেল 5 ভাই যে বছরের কত কোর্স কিছু নিয়ে করেছেন। বসলো এখানে। হ্যাঁ, এবং আপনি শান্তিনিকেতনেও আপনি গিয়েছিলেন। ওটা তো তো আপনি হয়নি আর। আপনি মানে সঙ্গীত শিল্পী নয়, আপনি নির্মাতা হলেন, সেটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা আজকে একটা গান শুনতে চাইতে পারি কিনা আপনার কাছে? ওমা, আমার গলা থেকে তো 3-4টা স্বর বার হয়। আপনি কিন্তু গান গায় কিন্তু ভালো, প্রীতি। আপনি ধরুন তার সাথে মানে আপনি আগে মৃত্যু শুরু হতে করেন, হবে আমি support একেবারে ছোট দিতে করে। পারবো। তার আচ্ছা 4 লাইন গাই, কিন্তু আমার কিন্তু 3-4টা তার আগে স্বর একটু আমার বিদায় নিয়ে গলায় আসি একটা দর্শকের কাছ থেকে। সমস্যা, এজন্য তো আমি গাইতে পারি না। জি দর্শক, আপনারা দেখছেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আমাদের আজকের আয়োজন আমরা শেষ করব চয়নিকা চৌধুরী এবং প্রীতি দত্তের গান দিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং গান শুনবেন। চলুন আমরা গান শুনি ছোট্ট করে। দিদি ধরেন একটা, আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি। আচ্ছা একটুখানি গাই। হ্যাঁ প্লিজ। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। আবার বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। নয় তো বনে নয় ভুবনে, এই যে আমি পাই না, আমি বললাম না আমার আসলে অনেক দিন গলা ঠিক নাই আর আমার দম পাই না, আমি সত্যি কথা যেটা। অত্যন্ত ধন্যবাদ আজকে আপনারা এত কষ্ট করে পাবেল ভাই এরকম কিন্তু কথা ছিল না, এত কষ্ট কিন্তু করে ভুল করে ফেলছেন। প্রীতি কিন্তু খুব ভালো গান করে। জি নিশ্চয়ই আমরা অন্য কোনো দিন আবার এই আয়োজন আমরা শুনবো program এনটিভির অবশ্যই সাথে। আপনাদের এই পথ চলা আরো সুন্দর হোক এবং ভবিষ্যতে নিশ্চয়ই আরো কথা হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, অনেক অনেক এনটিভিকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।